সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমরা আরও একটা ক্লাস দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর এবং চতুর্থ অধ্যায়ে আমরা ছিলাম। গত ক্লাসে আমরা বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে এবং প্রথম পাঠ আমাদের অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক অর্থনীতি কার্যাবলী, যেটা গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে কী কী হয় সেগুলো সম্পর্কে কথা বলেছি। আজকে আমরা নতুন পাঠ শুরু করব এবং সেই পাঠে আমরা পড়ব বাংলাদেশের শিল্প সম্পর্কে। শিল্প হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক খাত, যেটা কৃষি থেকে প্রাপ্ত যে জিনিসপত্র হয়, যে র ম্যাটেরিয়ালস বলা হয়, কাঁচামাল, ওইগুলোকে আরেকটু প্রক্রিয়া করে নতুন কিছু তৈরি করে, এগুলোকে শিল্প বলে। যে অনেক শিল্প জাতীয় পণ্য আছে, যেমন এই যে আমরা যে এই যে একটা কম্পিউটার, ক্যামেরা এগুলো ব্যবহার করতেছি, আমরা যে স্মার্ট বোর্ড ব্যবহার করতেছি, এগুলো একটা শিল্প প্রোডাক্ট, তাই না? ও খনিজ সম্পদ ব্যবহার করে আরও সবগুলোকে একসাথে করে এরকম একটা নতুন প্রোডাক্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শিল্প সম্পর্কে একটু জানবো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে যে কী কী কলকারখানা গড়ে উঠেছিল সেই সময়? এর মধ্যে হচ্ছে পাট, সুতা ও কাপড়ের কলই ছিল প্রধান। আমাদের অনেকগুলো শিল্প তৈরি হয়, এর মধ্যে পাট শিল্প ছিল, সুতা শিল্প ছিল, কাপড়ের কল ছিল বা ফ্যাক্টরি ছিল আর কি। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিল। তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে, যে পৃথিবীর বৃহত্তম পাটকল কোনটা ছিল? আদমজী জুট মিল। কোথায় সেটা? নারায়ণগঞ্জ, বাংলাদেশ। তখন পূর্ব পাকিস্তান ছিল। পাকিস্তানি আমলে শিল্প বা কলকারখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয়। কারণ পাকিস্তান আমলে আমরা জানি যে অধিকাংশ শিল্প কারখানায় পশ্চিম পাকিস্তানে করা হয়, কিছু কিছু করা হয় পূর্ব পাকিস্তানে, কিন্তু আমরা বঞ্চনার শিকার হয়েছিলাম। আমরা যতটুকু পাওয়ার কথা ছিল তার পুরোটা পাইনি আমরা। উনিশশো ৭১ সালে আমরা স্বাধীন হই। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। একসময় আমাদের দেশের পাট শিল্পই ছিল প্রধান। একসময় যে পাট যেটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রধান শিল্প ছিল। সেই সঙ্গে ছিল চা, চিনি। কি কি শিল্প ছিল? চা ছিল, চিনি বা সুগার, তারপর যে সিমেন্ট, সার, চামড়া, রেল এবং ইঞ্জিনিয়ারিং কারখানা, এগুলো আমাদের শিল্পে যুক্ত হয়। বর্তমানে গার্মেন্টস এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিল্প, হচ্ছে গার্মেন্টসের পাশাপাশি ঔষধ শিল্প বাংলাদেশের বিরাট সাফল্য অর্জন করেছে। তো আমাদের যেটা হয়, কেন আমাদের এখানে হচ্ছে, মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এটা গুরুত্বপূর্ণ। এখন এই যে দেখো, আমাদের দেশে অনেক শিল্প কারখানা আছে, তো এগুলো সম্পর্কে আমরা একটু ভাগ করতে পারি। কিভাবে ভাগ করা যায়? মূলধন কেমন, কি পরিমাণ কর্মী কাজ করে, এবং এটার উৎপাদনের কি পরিমাণ, মানে কী পরিমাণ উৎপাদন করতে পারে, এগুলোর উপর ভিত্তি করে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে 3টা ভাগে ভাগ করা যায়। সেই 3টা ভাগ কি আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে যে বৃহৎ শিল্প, তারপর হচ্ছে মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। বৃহৎ শিল্প কি? বৃহৎ শিল্প হচ্ছে যে শিল্পে মূলধন অনেক বেশি লাগে, তারপর প্রচুর পরিমাণে অনেক বেশি পরিমাণ উৎপাদন করতে পারে এবং অনেক শ্রমিক কাজ করে, সেটা হচ্ছে বৃহৎ শিল্প। তাহলে মাঝারি শিল্প কি? যেটাতে একটু কম, বৃহৎ শিল্প থেকে অনেক কম মূলধনের প্রয়োজন হয় বা পুঁজির প্রয়োজন হয়, একটু মাঝারি পরিমাণ উৎপাদন করতে পারে এবং শ্রমিক সংখ্যাও কম থাকে, সেটাকে মাঝারি শিল্প বলা হয়। ক্ষুদ্র শিল্প হচ্ছে যেটার জন্য আসলে খুবই অল্প মূলধন লাগে, অল্প কয়েকজন শ্রমিক এবং অল্প কিছুই সে উৎপাদন করতে পারে। তো এই হচ্ছে 3টা ভাগ। তাহলে প্রশ্ন আসবে তোমাদের জন্য, যে এখন তোমরা নোট করে রাখো
যে আমাদের যে শিল্প কাজকে কয়টা শিল্প কারখানাগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। ঠিক আছে, এটা তোমরা সবাই এটা এখন পজ করে এটা লিখবা যে শিল্পগুলোকে 3টা ভাগে ভাগ করা যায় এবং সেগুলো হচ্ছে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প। এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। যে বৃহৎ শিল্প আমরা জানলাম যে প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগে। যেমন উদাহরণ কয়েকটা দেখি তাহলে বুঝবো। পাট কলের জন্য তো বিশাল বড় জায়গা দরকার, অনেক বড় ফ্যাক্টরি দরকার, অনেক বেশি শ্রমিকও দরকার। বস্ত্র শিল্প মানে গার্মেন্টস, এগুলো আর কি, কাপড় চোপড় বানানোর জন্য আমরা জানি এটার জন্য প্রচুর পরিমাণে টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে। চিনি শিল্প, বিশাল বড় ফ্যাক্টরি লাগে, নাহলে হয় না। সিমেন্ট, সার, রেলওয়ে, তারপর হচ্ছে রেল শিল্প, রেলগাড়ি বানানো, রেলগাড়ি রাস্তা বানানো, আর রেলের বগি বানানো, কোচ বানানো রেলের, ইঞ্জিনিয়ারিং, আর অনেক ইঞ্জিনিয়ারিং কাজকর্ম আছে, বিদ্যুৎ, এগুলো বৃহৎ শিল্পের অংশ। কারণ এগুলোর জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার হয়, এর জন্য 100 কোটি টাকার বেশি দরকার হয় অনেকগুলোর ক্ষেত্রে, এবং প্রচুর শ্রমিকও লাগে এবং এটার উৎপাদনও অনেক বেশি হয়। আচ্ছা, এইসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। তো এখানকার বিশেষজ্ঞ লাগবে, প্রকৌশলী থাকে এবং অভিজ্ঞ ব্যবস্থাপক থাকবে, যে ম্যানেজার থাকবে, তাকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি, মানে প্রচুর উৎপাদন করতে পারে। এই শিল্পগুলো থেকে কি হয়, দেশের চাহিদা মিটিয়েও উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে তারা রপ্তানিও করতে পারে। জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে এটার প্রচুর গুরুত্ব বহন করে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই শিল্পগুলো। এই শিল্পগুলো আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ধরে রেখেছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু মাঝারি শিল্প সম্পর্কে জানতে চাই। মাঝারি শিল্প মানে কি? যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক, মানে 1.5 কোটির কাছাকাছি লাগে মূলধন খাটে, সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। মানে বৃহৎ শিল্পতেও আমরা বললাম যে 100 কোটি টাকা এরকম কাছাকাছি লাগে, কিন্তু মাঝারি শিল্প হচ্ছে 1-1.5 কোটি টাকায় যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা মাঝারি শিল্প হিসেবে বলতে পারি। যেমন হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং, ছোটোখাটো কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, সিল্কের কাজ, সিরামিক্সের কাজ, কোল্ড স্টোরেজ বা হিমাগার, এই জাতীয় কোল্ড স্টোরেজ মানে যেখানে ওই যে সবজি, আলু টালু এগুলো রাখা হয় যাতে নষ্ট না হয়, অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা বৃহৎ শিল্প সম্পর্কে জানলাম, মাঝারি শিল্পও জানলাম। মাঝারি শিল্প কারা? এটা মূলত হচ্ছে মূলধনের সাথে সম্পর্কিত, উৎপাদনের সাথে সম্পর্কিত এবং কি পরিমাণ শ্রমিক কাজ করে সেটার সাথে সম্পর্কিত। এবং তারপর হচ্ছে যে আমাদের ক্ষুদ্র শিল্প। আচ্ছা, ক্ষুদ্র শিল্প কি? এটা হচ্ছে 3 নাম্বার। ক্ষুদ্র শিল্প হচ্ছে যে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে, মানে 1.5 কোটি টাকার বেশি হইলে আমরা এটাকে মাঝারি শিল্প বলছি। তো 1.5 কোটি টাকার কম বা 1 কোটি টাকার কম যদি হয়, কারখানা খাটে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে, তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয়। যেমন হচ্ছে চাল কল, চাল কলে আমরা চাল উৎপাদন করি। তারপরে ছোট ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা হতে পারে। খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ হতে পারে, আমরা নতুন খাদ্য প্রক্রিয়াজাত করতে পারি। এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে, মানে টাকার পরিমাণ কম দিয়ে এইসব কাজ করা যায়। তাহলে আমরা কি বুঝলাম? শিল্প কারখানাকে আমরা কয়টা ভাগে ভাগ করি? 3টা। একটা হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কি? যেটা হচ্ছে 1.5 কোটি টাকা বা তার কম মূলধনের প্রয়োজন হয় এবং সেটা অল্প কিছু জিনিস উৎপাদন করে, খুব বেশি না, শ্রমিকও কম থাকে। এবং তারা কি কি জিনিস করে? যেমন হচ্ছে যে চাল কল, ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা, ফুড প্রক্রিয়াজাত কোম্পানি, ছোট খাটো আর কি বেকারি টাইপের জিনিস। তো এইটা। আর মাঝারি হচ্ছে যে 1.5 কোটি টাকার বেশি হইলে সেটাকে আমরা মাঝারি শিল্প বলছি। এবং সেগুলোর কয়েকটা উদাহরণ আমরা জেনেছিলাম, যেমন হচ্ছে কোল্ড স্টোরেজ, সিরামিক্স, হালকা ইঞ্জিনিয়ারিং, এগুলো। আর বৃহৎ শিল্প হচ্ছে যে এখানে 1.5 কোটি টাকা, মানে কয়েক কোটি টাকা লাগে, 4-5 কোটি, 10-15, 100 কোটি হইতে পারে, এরকম জন্য আমরা এগুলোকে আমরা বলি
বৃহৎ শিল্প, যেমন উদাহরণ ছিল যে বিদ্যুৎ উৎপাদন করা, এই শিল্প তো আমাদের নাই, তাই না? বিদ্যুৎ উৎপাদন তো আমরা করতে পারি না। আচ্ছা, তো এটা হচ্ছে উদাহরণ। পাট অনেক টাকা দরকার, চিনি অনেক, সিমেন্ট কারখানা করার জন্য কয়েকশো কোটি টাকার দরকার হয়, তাই না? সুতরাং এগুলো হচ্ছে আমাদের বৃহৎ শিল্প। তোমরা এগুলো নোট করে নিতে হবে যে বৃহৎ শিল্পের উদাহরণ কোনগুলো, তারপর হচ্ছে মাঝারি শিল্পের উদাহরণ কোনগুলো। তোমাদের নৈর্ব্যক্তিক এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বৃহৎ শিল্পের মধ্যে পড়ে? সিমেন্ট, তারপরে হচ্ছে চালকল, তারপরে হচ্ছে বেকারি, তাহলে কি হবে? সিমেন্ট ফ্যাক্টরি, এরকম আর কি। তাহলে আমরা বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প সম্পর্কে জানলাম। এবার আরেকটা শিল্প সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প কুটির বলতে আমরা একটা ঘরকে বুঝি আর কি, মানে একটা ঘর, এখানে মানুষ বসবাস করে, তাই না? তো এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। তো এটাকে কুটির শিল্প বলা হয়। মানে হচ্ছে যেসব শিল্প কারখানা, এটা ছোট চেয়েও ছোট আর কি বলা যায়, ওরা হচ্ছে বাড়ির মালিকই থাকে, পরিবারের সদস্যরাই মূলত ওই শিল্প কারখানার কাজটা করে, সেটাকে বলা হয় কুটির শিল্প। তার পরিবারের সদস্যরা এই কাজ করে থাকেন। তাদের মধ্যে কি কি জিনিস আছে, যেমন তাঁত, এক বাসায় লুঙ্গি বানায়, শাড়ি বানায়, নিজেরাই করে, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, চাচা চাচিরা মিলেই কাজ করে। মাটির তৈরি, যেমন কুমার, সে মাটির তৈরি জিনিসপত্র বানায়, তৈজসপত্র, হাঁড়ি পাতিল, পুতুল ইত্যাদি, এবং সেইগুলো বানানোর পরে সেগুলোকে বিক্রি করে। তারপর হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র, বেত ও কাঠের কাজ নিজেরাই করে, এটা শাড়ি বা মিষ্টির প্যাকেট তৈরি করা, তারপর আগরবাতি তৈরি করা ইত্যাদি কুটির শিল্পের কয়েকটা উদাহরণ। এগুলো হচ্ছে কুটির শিল্পের উদাহরণ, ছোট ছোট কাজ যেগুলো মানুষের বাসায় নিজেরা করতে পারে পরিবারের সদস্যদেরকে নিয়ে, এবং তারা এটার বিক্রয়, বিতরণ, বিপণন, সব বিজ্ঞাপন সব কিছু আসলে নিজেরাই করে। সাধারণত এগুলোর বিজ্ঞাপন খুব বেশি হয় না। আচ্ছা, তারপর হচ্ছে যে কুটির শিল্প আমাদের দেশে কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের মতো বৃহৎ, আমরা একটা বড় জনসংখ্যার দেশ, জনসংখ্যা ও শিল্পের অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশটা কিন্তু প্রচুর মানুষ, কিন্তু আমাদের দেশের জন্য শিল্পে আমরা অনগ্রসর, মানে শিল্প ক্ষেত্রে আমরা এত উন্নত না। সুতরাং আমাদেরকে শুরু করতে হবে প্রথমে কুটির শিল্প দিয়ে। আস্তে আস্তে যখন কুটির শিল্প করে আমরা একটু বুঝতে শিখবো যে কীভাবে শিল্প কারখানার উৎপাদনটা শুরু হয়, তখন আমরা ক্ষুদ্র শিল্পে চলে যেতে পারবো, এবং ক্ষুদ্র শিল্পগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, তাই না? তো মনে করো যে আমরা এরকম হইতে পারে যে একটা কুটির শিল্প, যেখানে প্রথমে তাঁত নিজেরা কাপড় সুতা দিয়ে একটা কাপড় বা দুইটা কাপড় তৈরি করে এক সপ্তাহে। তো এটা শিখে সে বুঝতো যে কীভাবে কাপড় তৈরি করতে হয়। তারপর কিছু টাকা পয়সা হলো বা কারোর কাছ থেকে নিল, নেওয়ার পর সে একটা ক্ষুদ্র শিল্প করতে পারে, যেখানে কয়েকটা মেশিন আসলো, তখন হাতের চাইতে মেশিন কাজ করা শুরু করলো, তো ক্ষুদ্র শিল্প হইল। কিছুদিন ক্ষুদ্র শিল্প চলার পর মানুষ আরও অভিজ্ঞ হইল, তখন সে আরও কিছু পুঁজি দিয়ে মাঝারি শিল্পের দিকে চলে গেল। তো এই মাঝারি শিল্প তখন অনেক বেশি উৎপাদন করতে পারবে, এবং মাঝারি শিল্প যখন অনেক হবে, তারপর আরও বড় বড় শিল্প তৈরি হবে, যেটা চায়নায় হয়েছে, এবং বাংলাদেশেও এটা সম্ভব, তাই না? চায়নায় কিন্তু ওরা অনেক কুটির শিল্প প্রথমে শুরু ছিল, এখন শিল্পের অভাব নাই, ওদের প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে শিল্প কারখানা। তো এই জন্যই কিন্তু তারা শিল্পে বেশ উন্নত, এবং আমরা যে কোনো পণ্য চায়না থেকে সব কিছুই আমরা পাই, আমাদেরকেও সুতরাং কুটির শিল্পতে গুরুত্ব দিতে হবে। তো এটা হইলে যেটা হবে, কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি করে দিয়ে আমাদেরকে এটা দেয়। কারণ হচ্ছে আমাদের দেশে তো চাকরি না পাওয়া, বেকার থাকা, কর্মসংস্থান না থাকা একটা সমস্যা। জনসংখ্যা যেহেতু বেশি, সেরকম চাকরি নাই। সুতরাং আমি যদি কুটির শিল্প শুরু করতে পারি, তাহলে আমি নিজে কাজ করব, আরেকজনকে কাজের সুযোগ করে দিতে, আমি চাকরি খুঁজবো না, তাই না? সুতরাং কর্মসংস্থান হবে। কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে আমাদের এইভাবে, আমাদের চাকরি দিয়ে, নতুন কিছু উৎপাদন করে ইত্যাদি কাজের মাধ্যমে। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের, তাহলে এই যে খাতটা, শিল্প খাত বা একটা ওদের সাইজ অনুসারে আমরা ভাগ করলাম, তারপর আরেকটা স্পেশাল কুটির শিল্প সম্পর্কে বললাম। এখন ওদের অবদান কি এত কিছু করার পরে? নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর
অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও শিল্পের ভূমিকা ক্রমে ক্রমে গুরুত্ব হয়ে উঠেছে। আমরা যেহেতু শহরায়নের দিকে যাচ্ছি, নগরের সংখ্যা বাড়তেছে, টাউনের সংখ্যা বাড়তেছে, মানুষের জীবন মান বৃদ্ধি পাচ্ছে, আমরা উন্নত জীবন চাই, সুতরাং শিল্পের ভূমিকা এবং তার গুরুত্বও কিন্তু বাড়ছে। খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি যেমন হচ্ছে যে পেট্রোল ডিজেল এগুলো আর কি, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন এখন অচল। এগুলো আমাদের দরকার হবে, জ্বালানি ছাড়া তো থাকতেই পারবো না, বিদ্যুৎ উৎপাদন হবে না, আমরা গাড়ি চালাবো কিভাবে, তাই না? আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকেই পেয়ে থাকি, তাই না? আমরা শিল্প থেকে পেট্রোলিয়াম পেয়ে থাকি, পেট্রোল, ডিজেল, অকটেন, আরও কেরোসিন এগুলো পেয়ে থাকি। বিদ্যুৎ তো শিল্প, বড় শিল্প, 1000 কোটি টাকার মতো দরকার হয়। ঔষধ, এটা শিল্পের ব্যাপার। সুতরাং এগুলো ছাড়া তো আমরা চলতে পারছি না। সুতরাং শিল্পের গুরুত্ব অপরিসীম আমাদের নতুন জীবনযাত্রার জন্য। কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকা সংস্থানও হচ্ছে এই শিল্প খাতের থেকে। আমাদের যদিও 80% মানুষ কৃষিতে আছে, এছাড়াও দ্বিতীয় বৃহত্তম যে খাত থেকে আমাদের অবদান আসে সেটা কিন্তু শিল্প খাতে প্রচুর মানুষ যুক্ত থাকে। এইটা যদি না থাকে, এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে যেত যদি শিল্প না থাকত। সাম্প্রতিককালে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পের যে প্রসার, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তার মানে দেখো, গার্মেন্টসগুলোতে আমরা লক্ষ লক্ষ আমাদের নারীদেরকে চাকরি দিতে পেরেছি এবং তারা সেখানে কাজ করছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে। আমাদের শিল্পের সামাজিক অগ্রগতি, যখন মানুষের কাছে টাকা থাকে, সে ভালো কিছু করতে শিখে, খেতে শিখে, যার ফলে সামাজিকভাবে সে কিন্তু এগিয়ে যায়। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে। যেহেতু আমরা এখন টাকা ইনকাম করতে পারতেছি, তখন আমরা বেশি উন্নত শিক্ষা নিতে পারছি এবং উন্নত প্রযুক্তির দিকেও আমরা আগ্রহী হতে পারছি। তাহলে শিল্পক্ষেত্রের গুরুত্ব, অবদান আমাদের অর্থনীতিতে অনেক অনেক বেশি। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। এখন আমরা একটা দেশের মানুষ না, বরং একটা বিশ্বের মানুষ। আমরা খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি, কোনো বাধা নাই। 1 মিনিটে আমরা এখন যদি আমরা চাই যে ইংল্যান্ড, আমেরিকা কারোর সাথে সরাসরি কথা বলবো, ওকে দেখাবো যে কী হচ্ছে, তাই না? এটা ইজিলি সম্ভব, যার ফলে আমাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবার সুযোগ করে দিয়েছে। তাই বিভিন্ন শিল্প কারখানায় নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার সংহত করা যেমন এই শিল্পগুলোর উন্নয়নে জরুরি, তেমনি শিল্পের প্রভাবে পরিবেশ দূষিত করা বন্ধ করেও সরকারের নজরদারিতে চালু থাকা আবশ্যক। না হলে শিল্পায়নের সুফল পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু শিল্পায়ন বাড়তেছে, সুতরাং আমাদের কর্মপরিবেশটাকে নিরাপদ করতে হবে, যাতে মানুষ খুব সহজ শান্তিতে কাজ করতে পারে। পলিউশন কমাইতে হবে, দূষণ কমাইতে হবে। আমি ইন্ডাস্ট্রি করলাম, কিন্তু দূষণ করে আমার পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, আমাদের পানি ধ্বংস করে দিচ্ছে, আমার মাটি ধ্বংস করে দিচ্ছে, তাহলে তো হবে না। তো এগুলোকে বন্ধ করতে হবে, কমাতে হবে, সরকার এগুলো নজরদারি করবে, তাহলে কিন্তু আমাদের শিল্পের যে সুফল পাওয়ার কথা সেটা আমরা পাবো না। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের আরেকটা ব্যাপার, বাংলাদেশের শিল্পের সম্ভাবনা। আসলে আমরা কি পরিমাণ শিল্প খাত থেকে ভালো কি করতে পারি, এটা সম্ভাবনা কি, ভবিষ্যৎ আমাদের কেমন? বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ, অনেক সম্ভাবনা আছে। এর রয়েছে বিশাল জনসম্পদ, মানুষের অভাব নাই। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ অদক্ষ উভয় ধরনের শ্রমিক পাওয়া যাচ্ছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী নয়। তারপর হচ্ছে গার্মেন্টস শিল্প, এর একটি বড় উদাহরণ। গার্মেন্টস কারখানা স্থাপন করেছে যে আমাদের দেশে, এবং এটা খুব বাড়তেছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। সবাই আমাদের দেশে তৈরি পোশাকে এক নামে চিনে, মেড ইন বাংলাদেশ, তাই না? এটা আমাদের সম্ভাবনা। তারপর হচ্ছে যে গার্মেন্টস ছাড়াও আমাদের আরও অন্যান্য শিল্পেও বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। যেমন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে, যেটাকে এক্সপোর্ট প্রসেসিং জোন বা EPZ বলা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয়, এটা
স্পেশাল একটা জায়গা ইপিজেড। এছাড়া আমাদের যে বন্দর, পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থা উন্নতি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমেও সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। যে বিদেশিরা আসবে, আমাদের ইপিজেড আছে বিভিন্ন জায়গায়, তারা বিনিয়োগ করবে, উৎপাদন করবে, আবার রপ্তানি করবে, আমরা মাঝখান দিয়ে উপকৃত হব, আমাদের অনেকে চাকরি হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। কাজেই আমাদেরকে ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশি যারা আছে অনেকেই তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। বিদেশে যারা আছে আমাদের দেশের মানুষ, তারা আমাদের শিল্প খাতে আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগ করবার জন্য। এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে ক্রমে উজ্জ্বল হচ্ছে। তার মানে আমরা যেহেতু বিদেশি বিনিয়োগ আসে, আমাদের দেশের মানুষের কাজ করে, তাহলে আমরা শিল্পক্ষেত্রে আরও সমৃদ্ধ হব। এর ফলে শুধু যে দেশের দারিদ্র্য হ্রাস হবে, গরিব মানুষের সংখ্যা করবে, বেকার সমস্যারও সমাধান হবে, তার সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জাতীয় অর্থনীতিও কিন্তু শক্তিশালী হবে। তাহলে আজকে আমরা শিল্প খাত সম্পর্কে বললাম, শিল্প খাতের ধরন সম্পর্কে বললাম, কুটির শিল্প বললাম, শিল্প খাতে কী অবদান রাখছে, চাকরি দিছে আমাদেরকে, আমাদের কর্মসংস্থান হয়েছে, তারপর অর্থনীতিতে পারিবারিকভাবে সামাজিকভাবে ভূমিকা পালন করছে, পুরো দেশের অর্থনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে। আর এটা সম্ভাবনা হচ্ছে আমাদের যে ভূমি, আমাদের যে দেশ, এখানে শিল্পের জন্য উপযোগী, আমাদের বিশাল জনশক্তি আছে, প্রাকৃতিক সম্পদ আছে এবং সেই জন্য আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড আছে, যেখানে বিদেশিরা বিনিয়োগ করে এবং উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা অনেক টাকা অর্জন করতে পারি। তাহলে আজকে এই শিল্প সম্পর্কে পড়লাম, এই পার্টটা শেষ হলো। পরের ক্লাসে আমরা একটা নতুন পার্ট নিয়ে আসবো, চ্যাপ্টার 4 বাংলাদেশের অর্থনীতি নিয়ে। এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।